দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলি অর্থনীতির গতি প্রকৃতি, এর সম্ভাবনা এবং এর চ্যালেঞ্জগুলো নিয়ে। আমাদের আজকের আলোচনার বিষয় আমাদের রপ্তানির সামনের দিনে কেমন করছে, কি হতে পারে সেটা আমাদের সাথে আলোচনা করার জন্য আজকে স্টুডিওতে উপস্থিত আছেন ডক্টর আব্দুর রাজ্জাক, তিনি অর্থনীতিবিদ এবং চেয়ারম্যান র্যাপিড। এছাড়াও আমাদের সাথে উপস্থিত আছেন মোহাম্মদ রেফায়েতুল্লাহ মৃধা, তিনি প্রেসিডেন্ট ইকোনমিক রিপোর্টার্স ফোরাম এবং সিনিয়র সাংবাদিক দি ডেইলি স্টার। আমরা অনুষ্ঠানের বিস্তারিত জানতে চাবো এখন রপ্তানি কী করছে, সামনের দিনের রপ্তানির চ্যালেঞ্জ কী আছে, এবং একই সাথে আমরা জানতে চাবো যে বাংলাদেশের সামনের দিনের যেই সংস্কার কার্যক্রম আছে সেখানে কী ধরনের পদক্ষেপ থাকবে। একটা ছোট প্রতিবেদন বিটিভির দেখে আসবো আলোচনা শুরুর আগে। স্বল্পোন্নত দেশ হিসেবে বর্তমানে উন্নত দেশগুলোর কাছ থেকে বেশ কিছু বাণিজ্য সুবিধা পায় বাংলাদেশ। এর মধ্যে রপ্তানিতে শুল্কমুক্ত প্রবেশাধিকার, মেধাস্বত্বের জন্য রয়্যালটি না দেওয়া এবং ওষুধ শিল্পের কাঁচামাল আমদানিতে শুল্ক ছাড় অন্যতম। তবে আগামী 2026 সালে এলডিসি উত্তরণ হলে এই সুবিধা থাকবে না বাংলাদেশের। যদিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন ডব্লিউটিও আরও 3 বছর অর্থাৎ 2029 সাল পর্যন্ত এলডিসি উত্তরণকারী দেশগুলোর জন্য এ সুবিধা রাখার কথা বলছে। কিন্তু দক্ষতা বাড়াতে কারিগরি সহায়তার পাশাপাশি বাণিজ্যে শুল্ক ছাড় সুবিধা থাকবে কিনা তা পরিষ্কার নয়। এমনই প্রেক্ষাপটে পণ্যের বহুমুখীকরণের দিকে নজর দেওয়ার কথা বলেন অর্থনীতিবিদরা। তাদের মতে রপ্তানিতে শুধুমাত্র গার্মেন্ট নির্ভরতা ভবিষ্যৎ অর্থনীতির জন্য সুখকর নয়। গার্মেন্টসে যে পরিমাণ সুযোগ সুবিধা সরকার থেকে দেওয়া হয়েছে ইতিপূর্বে, তা আমার মনে হয় এখন সময় এসছে আপনার সরকার এই দিকটা নজর দেবে। স্পেশালি আমি মনে করি যে ব্লু ইকোনমি জোন যেটা রয়েছে আমাদের বিস্তীর্ণ সাগর, সেই সাগর বক্ষে যে সকল আপনার প্রাণী সম্পদ রয়েছে, আপনার সি ফুড রয়েছে, এগুলো কিন্তু টোটালি অরক্ষিত। চায়নাতে কিন্তু বিশাল বড় একটা মার্কেট, সি ফুড একটা মার্কেট। আমরা কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারি। তারপর হচ্ছিল গিয়ে আপনার আইটি সেক্টর কিন্তু বিশাল একটা সুযোগ। ইতিমধ্যে আমাদের টার্গেট ছিল 2024-এ $2.5 বিলিয়ন চলে যাওয়া। আমরা ইতিমধ্যে এটা $1.5 বিলিয়ন করছি লাস্ট ইয়ারে। তো এটারও কিন্তু অফরন্ত সুযোগ রয়েছে। 1972 সালে মাত্র 34 কোটি 80 লাখ মার্কিন ডলারের পণ্য রফতানি করেছিল বাংলাদেশ। এর মধ্যে 90% বা 31 কোটি 30 লাখ ডলারের পণ্যই ছিল পাট ও পাটজাত। তৈরি পোশাকের পাশাপাশি বর্তমানে সম্ভাবনাময় রপ্তানি পণ্যের মধ্যে রয়েছে চামড়া ও চামড়াজাত পণ্য, প্রক্রিয়াজাত খাদ্য ও সামুদ্রিক মাছ। বিদেশে কোন ধরনের পণ্যের আসলে চাহিদা রয়েছে, নতুন পণ্যগুলো খুঁজে বের করতে হবে এবং সেই পণ্যগুলো যেন আমরা দেশে তৈরি করতে পারি সেই সুযোগ তৈরি করে দেওয়া, অর্থাৎ নতুন শিল্প যেন গড়ে ওঠে সেটার জন্য সেই পরিবেশ তৈরি করা এবং সেখানে তাদেরকে অর্থায়ন দেওয়া, শুরুর দিকে যেমন হয় যে কর রেয়াত দেওয়া বা অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে সেগুলোকে অ্যাট্রাক্ট করতে হবে। তো এখন আমাদের এই ডাইভার্সিফিকেশনের দায়িত্বটা কে নেবে? যারা আসলে নতুন উদ্যোক্তা আছেন তারা কিন্তু দেখা যাচ্ছে যে যেগুলোতে কুইক উইন আছে তারাও সেদিকে ঝুঁকে পড়ছেন। আর হচ্ছে নতুন উদ্যোক্তাও তো আমরা তৈরি করতে পারছি না, কারণ আমাদের একটা উদ্যোক্তা তৈরি করার জন্য যে আনুষঙ্গিক বিষয়গুলো আছে, যেমন তাকে সহজ শর্তে ঋণ দেওয়া বা তাকে যে যোগাযোগ ব্যবস্থার যেই উন্নয়ন করা বা তাকে যে প্রশিক্ষণ দেওয়া, তো এগুলোও যেমন আমাদের খুবই গুরুত্বপূর্ণ। সে সাথে নতুন পণ্যর যদি আমরা খুঁজে বের করতে চাই অবশ্যই আমাদেরকে বৈদেশিক যে আমাদের মার্কেটটা আছে সেটার চাহিদাটা নিরূপণ করতে হবে। বিশ্বের যেসব দেশ পণ্য রপ্তানি বহুমুখীকরণে সফলতা পেয়েছে প্রত্যেকেই সবচেয়ে বেশি জোর দেয় বিদেশি বিনিয়োগের প্রতি। বিশ্লেষকদের মতে বাংলাদেশকেও সেই পথেই চলতে হবে। তাদের মতে বিদেশি প্রতিষ্ঠানগুলো উন্নত প্রযুক্তি নিয়ে আসে, ফলে তারা পণ্য রফতানিতে বিশ্ববাজারে ভালো দাম পায়। দর্শক, আপনারা প্রতিবেদনটি দেখলেন, আপনারাও আলোচনা শুনলেন। আর রপ্তানির বেশ কিছু সামনের দিনের আলোচনার কথা এসছে যেগুলো আমাদেরকে করতে হবে। রেফায়েতুল্লাহ মৃধা, আপনার কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। গত 1-2 বছরে তো বেশ কিছু চ্যালেঞ্জের ভিতর দিয়ে গেল রপ্তানি খাত, এবং এই বছরটার শুরুটাও খুব একটা ভালো হয়নি। গত 2 মাসে এই পরিস্থিতি কেমন দেখছেন, বা এখন অর্ডারের পরিস্থিতি কীরকম, যে আমরা কি ঘুরে দাঁড়াচ্ছি? কী ধরনের পরিস্থিতি আপনার রিপোর্টিংয়ে, আপনার যে তথ্য উপাত্ত আপনি দেখছেন, কেমন দেখছেন? বাংলাদেশের যে রপ্তানি বাণিজ্য এটা ভালোই চলছিল বলা যায়, মোটামুটি গ্রোথ ছিল। কিন্তু আমাদের যে ডোমেস্টিক কিছু প্রবলেম আছে, যেমন মনে করেন যে মিড জুলাই থেকে আমাদের দেশে যে ছাত্র জনতার আন্দোলন, তখন
একটু প্রবলেম হয়েছে এবং আন্দোলনের সময় তো ব্যাহত হয়েছে উৎপাদন কাজ। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস কিন্তু বাংলাদেশের গার্মেন্ট এক্সপোর্ট এবং ম্যানুফ্যাকচারিংয়ের জন্য খুবই ইম্পর্টেন্ট মাস। কারণ হচ্ছে আমাদের যে মূল যে সেলস সিজন, ক্রিসমাস সিজন, এটা শিপমেন্ট হয় হলো জুলাই, আগস্ট এবং সেপ্টেম্বরে। এই 3টা মাসে কিন্তু খুব আন্দোলন ছিল এখানে। অ্যাট দ্য সেম টাইম জুলাই, আগস্ট, সেপ্টেম্বর এই 3টা মাস হলো বায়াররা এখানে আসে ফর মানে নেক্সট সিজনের জন্য ওয়ার্ক অর্ডার দেওয়ার জন্য। কিন্তু এই 2টা কাজে কিন্তু এখানে ব্যাহত হয়েছে জুলাই, আগস্ট, সেপ্টেম্বর। প্রথমে হয়েছে ছাত্র জনতা আন্দোলন, তারপর পলিটিক্যাল চেঞ্জ ওভার হওয়ার পরে আমরা পত্রপত্রিকায় পড়েছেন এবং দেখেছেন যে একটা ম্যাসিভ লেবার আনরেস্ট হয়েছে আগস্ট অনওয়ার্ডস। এটা সেপ্টেম্বর, অক্টোবরের ফার্স্ট উইক পর্যন্ত এটা কন্টিনিউ করছে, যার ফলে এখানে 2টা জিনিস কিন্তু খুব মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে। একটা হচ্ছে প্রোডাকশন আর একটা হচ্ছে শিপমেন্ট এই অফ দ্য গুডস। সুতরাং আমরা আগে যেই অর্ডার পেয়েছি সেটাও আমরা পাঠাতে পারিনি এবং তৈরিও করতে পারিনি। যেই কারণে একটা ইন্টারন্যাশনাল রিটেলার্স যারা, তাদের একটা কনফিডেন্সের ঘাটতি তৈরি হয়েছিল বাংলাদেশের উপরে, যার ফলে এখন যেটা হচ্ছে যেহেতু জুলাই, আগস্ট, সেপ্টেম্বরে বায়াররা এখানে ইনকোয়ারি করতে পারে, আসতে পারে নাই ফ্যাক্টরি ভিজিটের জন্য, তারা নেক্সট সিজনের জন্য ইন্ডাস্ট্রি ইনসাইডার যারা, তারা বলছেন যে 10 থেকে 15% ওয়ার্ক অর্ডার কম হয়েছে অলরেডি ফর দ্য নেক্সট সিজন। ফর এক্সাম্পল, আমি যদি এটা অটম এবং উইন্টার সিজনের কথা বলি 2025 সনে, কারণ অর্ডারটা তো আসে হলো 1 বছর 1.5 বছর আগে। তো ওই হিসেবে বাংলাদেশ কিন্তু নেক্সট উইন্টার সিজন বা ক্রিসমাস সেলসের জন্য 10 থেকে 15% ওয়ার্ক অর্ডার কম পেয়েছে। অক্টোবরের ফার্স্ট উইকের পর থেকে 18 দফার যেটা টাইপারট্রাইট এগ্রিমেন্ট সাইন হলো সম্ভবত সেপ্টেম্বরের 30 তারিখ অথবা 25 তারিখ, সেপ্টেম্বরের শেষে, তখন একটা নর্মালসি আসলো ইন্ডাস্ট্রি, মেজর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে। তখন আবার শ্রমিকরা কাজে ফিরে গেল। ফিরে যাওয়াতে এখন যে ইন্টারন্যাশনাল রিটেলার্স অ্যান্ড বায়ার্স যারা আছেন, তাদের মধ্যেও একটা কনফিডেন্স রিগেইন করা শুরু করলো। সেই রিগেইনের ফলে মানে বলতে পারি আমরা, যা বলা যায় যে নেক্সটে যে বাংলাদেশের যে সম্ভাবনা, বিশেষ করে গার্মেন্টস সেক্টরের, সেটা যদি এইরকম নর্মালসি কন্টিনিউ করে। এইটা থেকে যদি বুঝি, সেটা হলো যে আপনি কি বলতে চাচ্ছেন যে মানে শ্রমিক অসন্তোষ বা শ্রমিকদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিস্থিতি একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা। অবশ্যই একটা গুরুত্বপূর্ণ। এখন আমরা তো কিছু মানে আমরা একদিন দুদিন পর বা কিছুদিন পর আমরা একটা দুটো বিচ্ছিন্ন ঘটনা দেখছি বিভিন্ন জায়গায়, সেইটা কতখানি প্রভাব ফেলতে পারে সামনের দিনে আপনি ভাবছেন? আফটার আগস্ট 5 আনরেস্ট যেগুলো হয়েছে, এইগুলো মেজর 3-4টা কারণে হয়েছে। একটা হচ্ছে কিছু বৈষম্য ছিল শ্রমিকদের পেমেন্টের বিষয়ে, দাবির মাধ্যমে একটা দাবি। আরেকটা হচ্ছে তাদের যে কিছু ফ্যাক্টরি আছে, সেটা 1% 2% হতে পারে, পেমেন্টের ক্ষেত্রে ডিলে করে, এটা আরেকটা অন্যতম কারণ ছিল। আর কিছু ফ্যাক্টরি আছে যেগুলি খুবই উইক। লেটেস্ট যে ওয়েজ স্ট্রাকচার করা হয়েছে গত বছর ডিসেম্বর, সেটা বাস্তবায়ন করেনি। এই কতগুলি দাবি নিয়ে তারা আন্দোলন করেছে। আমরা যেটা শুনি সেটা হচ্ছে কয়েকটি কারখানা আছে যে তারা যেই তখন করেছিল, ম্যাসিভ স্কেলে আন্দোলন করেছিল। যখন 18 দফা চুক্তি সাইন হলো, তখন এটা চলে গেল হলো মাইনর স্কেলে, বিচ্ছিন্ন ঘটনা হলো। কারণ হচ্ছে যে মেজর দাবিগুলো তো মানা হয়েছে। এখন যে আন্দোলনগুলো হয়, এগুলো দেখবেন কারখানা স্পেসিফিক, কারণ ওই ফ্যাক্টরিগুলোতে তারা হয়তো পেমেন্ট ডিলে করতেছে বা দিতে পারছে না। এটা হয়েছে এবং যা বিশেষত চাপে যারা আছেন তাদের হয়তো পেমেন্ট আছে। আমি ফেরত আসবো আপনার কাছে। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনি তো মাঠ পর্যায়ের পরিস্থিতি শুনলেন, গ্রাউন্ড সিচুয়েশন হলো এখনো কিছুটা অস্থিরতা আছে। একটা বড় মানে ভিন্ন আমি বলি যে একটা চিত্র এটা গার্মেন্টস শিল্পের জন্য এই কারণে হয়, কারণ এই শিল্পে ধরেন যদি অনেকগুলো কারখানাও থাকেন, একটা দুটো জায়গায় যদি এখানে কোনো ধরনের অসন্তোষ থাকে, কোনো ধরনের বেতন না দেওয়া হয়, এটা খুব বড় আকারে এটা চলে আসে। অর্থনৈতিক যেই মিসম্যানেজমেন্ট ছিল, বিশৃঙ্খল পরিস্থিতি, অব্যবস্থাপনা, এইটা তো আমরা এখনও ফাইট করছি এবং বৈদেশিক মুদ্রার
প্রয়োজনটা বোধহয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ জায়গার একটি। কতখানি গুরুত্বপূর্ণ? আমাদের সবচাইতে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে অনিশ্চয়তার মধ্যে আমাদের এখন সম্ভাবনা খুঁজতে হচ্ছে। আমি যদি জিনিসটাকে আমরা ব্যাখ্যা করতে পারি, অনিশ্চয়তা এই কারণে ট্রানজিশন হয়েছে, পলিটিক্যাল ট্রানজিশন হয়েছে, সত্যি কথা। ম্যাক্রো ইকোনমিক ক্রাইসিস তো আমরা দূর করতে পারি নাই, সেটা আমাদেরকে ফেস করতে হচ্ছে এখন প্রতিনিয়ত। কাজে সেখানে আমাদের রপ্তানি আয় বাড়ানোর কোনো বিকল্প নাই। কিন্তু অনিশ্চয়তার দিকটা যদি আপনি দেখেন, এটা কিন্তু অত্যন্ত একটা জটিল আকার ধারণ করেছে। প্রথমে আমাদের নিজস্ব ম্যাক্রো ইকোনমিক চ্যালেঞ্জেস আছে, যেটা আমরা ট্যাকেল করার চেষ্টা করছি। কন্ট্রাকশনের মনিটারি পলিসি আছে এবং সুদের হার অনেক বেশি বেড়েছে। আপনি জানেন যে আমাদের লেবার আনরেস্টের কথা বলেছেন আমাদের রেফায়েতুল্লাহ। কিন্তু তার থেকে আবার একটা বড় সমস্যা দেখা যাচ্ছে গ্লোবাল মার্কেটে দুটো ট্রেন্ড আছে। একটি প্রবণতা ছিল এই যে বিশ্বব্যাপী তৈরি পোশাকে কিন্তু মন্দাভাব ছিল এবং এটা এখনও খানিকটা আছে। যুক্তরাষ্ট্র এবং ইউরোপে ওরা যেহেতু ওদের ইনফ্লেশন যখন ফাইট করতে গেল, ওরা যখন ওদের সুদের হার বাড়িয়ে দিল, এটা কনজিউমারদেরকে এফেক্ট করেছে। এবং কনজিউমারদের এফেক্ট করলে তারা করে কি, কতগুলো জিনিসের তারা চাহিদা কমিয়ে দেয়, তার মধ্যে তৈরি পোশাক একটি, সেটা একটা মন্দাভাব ছিল। এবং সেই মন্দাভাব কিন্তু এখনও বিশ্ববাজারে পুরোপুরি কাটে নাই। এটার সঙ্গে যদি আমি যোগ করতে চাই যে অনিশ্চয়তার নতুন একটা মাত্রা, আমরা দেখছি যে মার্কিন যুক্তরাষ্ট্রে আবার প্রেসিডেন্ট ট্রাম্প কিন্তু ক্ষমতায় আসছেন এবং এইটার যে দোলাচাল, সে অনিশ্চয়তা, এটা কিন্তু বড় একটা ঝুঁকি তৈরি করে। আপনার মনে আছে কিনা জানি না, 2018 সালে আমরা দেখেছিলাম যখন মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার সঙ্গে বাণিজ্য যুদ্ধ শুরু করে, তখন কিন্তু কোভিডের আগে, আমার মনে আছে পরিষ্কার, জুলাই 2019 থেকে ফেব্রুয়ারি 2020, মানে কোভিড আসার আগে, যে ওই 8 মাসের মধ্যে 7 মাস বাংলাদেশের রপ্তানি আয় নেগেটিভ প্রবৃদ্ধি অর্জন করেছিল, নেতিবাচক ছিল। কেন? কারণ যেহেতু যদি গ্লোবালি ট্রেড ওয়ার হয় দুইটা বৃহৎ শক্তির মধ্যে, এইটার ইম্প্যাক্ট পৃথিবীর সব দেশকে মোকাবিলা করতে হয়। সমস্যা হচ্ছে এটা, ওরকম একটা পরিস্থিতিতে আসলে আমরা কি খুঁজে পাবো, এইটা কারোর পক্ষে ভালো করে বলাটা নিশ্চিত করে বলা যাবে। এখানে দেখুন দুটো ইস্যু থাকবে। এক হচ্ছে যদি চায়নার উপরে কোনো অতিরিক্ত শুল্ক বসানো হয়, যেটা প্রেসিডেন্ট ইলেক্ট ট্রাম্প বলছেন যে উনি এটা করবেন, তাহলে হ্যাঁ, সেখানে হয়তো অন্য দেশটা বেনিফিট হতে পারে। এটা যেমন সত্যি কথা। সমস্যা হচ্ছে এই, চায়নার সঙ্গে কোনো বড় মাত্রার ট্যারিফ ওয়ার মানেই হচ্ছে, বাণিজ্য যুদ্ধ মানে হচ্ছে পৃথিবীর কিন্তু ওভারঅল ট্রেড ভলিউম ফল করতে পারে, চাহিদাটাই কমে যাবে। তখন আপনি যে পরিমাণ রপ্তানি করতে পারার কথা, সেটা কিন্তু আমরা করতে পারবো না। সেই ইম্প্যাক্টটা কিন্তু আমাদের আসবে। ট্রাম্পের ক্ষেত্রে এটা কিন্তু আনপ্রেডিক্টেবল। উনি কোন দেশের বিরুদ্ধে কী পলিসি নেবেন, এটাও কিন্তু বোঝাটা মুশকিল। কাজে সেখানে বাংলাদেশে কিন্তু কেয়ারফুল থাকতে হবে যে আমরা কি করতে পারবো। কিন্তু কতগুলো প্রবণতা আবার আছে, যেটা মনে হচ্ছে যে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ওরা কিন্তু অসম্ভব ভালো করছে, পার্টলি বিকজ অনেক চায়নার বিনিয়োগ কিন্তু ওইসব দেশে যাচ্ছে। কিন্তু আমি বলবো বাংলাদেশের সম্ভাবনা জায়গাটা এইটা, আমাদের যারা স্ট্যাবলিশড অন্টারপ্রেনার আছেন, স্পেশালি গার্মেন্ট সেক্টরে, তারা মনে করেন যে তাদের সঙ্গে গ্লোবাল নেটওয়ার্ক ইজ ভেরি স্ট্রং। সব পণ্যতে না হলে কতগুলো ট্রেডিশনাল পণ্য আছে যেখানে বাংলাদেশকে বিট করাটা ইজ ভেরি ডিফিকাল্ট। আমাদের কম্পিটিটিভনেস ইজ ভেরি হাই, বিকজ আমরা খুব লার্জ স্কেলে প্রোডাকশন করতে পারি, দীর্ঘদিন ধরে প্রোডাকশন করছি, কাজে আমাদের সেই দক্ষতা, রিলায়েবিলিটি একটা বড় ব্যাপার। সো হয়তো ওইটা আমাদের খানিকটা থাকবে। কাজে যতখানি হয়তো আমাদের উদ্গ্রীব হওয়া দরকার সেটা না, কিন্তু বিশ্বব্যাপী যদি কোনো মন্দা আসে, সেখান থেকে কিন্তু আমরা বের হতে পারবো না। আপনি জানেন যে খুব সাম্প্রতিক সময়ে IMF একটা গবেষণা করেছে, সেই গবেষণা তারা বলছে যদি হাইট অ্যান্ড জিওপলিটিক্যাল কম্পিটিশন আমরা বিশ্বে যদি দেখতে পারি, তাহলে সেখানে যারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে তারা কিন্তু উন্নয়নশীল বিশ্ব, মেবি বাংলাদেশের মতো দেশ। তারা দেখবে যে বিশ্ববাজারে তাদের পক্ষে কেনাবেচা করাটা খুব দূর হয়ে যাচ্ছে। আরও একটা জিনিস বলি, আমাদের যে এখন যে ক্রাইসিস, ম্যাক্রো ইকোনমিক সমস্যা, আমরা যদি ইনফ্লেশনকে ট্যাকেল করতে না পারি, আমাদের যদি রিজার্ভ যদি উন্নতি না হয়, তাহলে কিন্তু আমাদের কাছে ইকোনমিক ফান্ডামেন্টালস কিন্তু উইক থাকবে। তখন কিন্তু আমাদের কিন্তু ফরেন ইনভেস্টমেন্ট ধরাটাও কিন্তু কঠিন। যে আমরা যেটা বলি যে পলিসি স্পেসটা যদি আপনার ন্যারো থাকে, আপনি নিজে ফাইট করতে থাকেন নিজের পরিস্থিতিতে, বহির্বিশ্বের চ্যালেঞ্জ আসলে আপনি সেইটাকে ট্যাকেল করা কঠিন হবে বা সাপোর্ট দেওয়াটা কঠিন হয়। কিন্তু এর সঙ্গে এটা মনে রাখতে হবে, কতগুলো ক্রাইসিস আছে আমাদের নিজের ইকোনমির সঙ্গে সংযুক্ত। রিজার্ভ যদি কমে যায়, তাহলে যারা ইনভেস্টমেন্ট করতেছে তারা মনে করেন যে এই দেশে এখন বিনিয়োগ করলে সেই বিনিয়োগ থেকে যে প্রফিট, সেটা হয়তো তিনি তার নিজের দেশে ফিরে নিতে পারবেন না, তখন তার এখানে কিন্তু উৎসাহে ভাটা পড়ে।
এখন আমরা যদি বলতে চাই যে ওকে মার্কিন যুক্তরাষ্ট্র চায়নার উপরে ট্যারিফ বসালে আমরা সুবিধা পাবো, আপনি কি সুবিধা আসলে পাবেন? ওই বিনিয়োগ তো আসবেন, বিনিয়োগকারী চিন্তা করবে এই দেশের ম্যাক্রো ইকোনমিক ইনস্টেবিলিটি আছে, তখন কিন্তু এটা আমাদের জন্য অতিরিক্ত একটা সংখ্যা ডেকে নিয়ে আসবে। হ্যাঁ, একটা যেটা বড় আলোচনা, এটা আমি আরও বড় করে ফিরবো, সেটা হলো এর ভিতরে আমরা যেটা আরেকটা দেখেছি যে শুধুমাত্র ভিয়েতনাম না, এখন সাম্প্রতিক সময়ে পাকিস্তান বা ভারতও এখন ইন্ডিয়াও ভালো করছে। হ্যাঁ, তো তাদের এইটাও বেড়েছে, মানে আগে যেখানে পাকিস্তানে একটা কমে গেছিল দীর্ঘদিন, কারণ তাদের আভ্যন্তরীণ চ্যালেঞ্জ ছিল, এখন আমার আভ্যন্তরীণ চ্যালেঞ্জটা আরও বড় হয়ে যাচ্ছে কিনা আর কি, সেই আলোচনা আছে। এবং বড় বিষয় যেটা বললেন যে আমার রিজার্ভ যদি কম থাকে, আমি বিদ্যুৎ এবং জ্বালানির সাপ্লাইটা আমার মনে হয় যে খুব বড় করে গত সপ্তাহেই আমাদের এখানে বলে গেছেন যে একটা বড় চ্যালেঞ্জ আছে। আমরা এই আলোচনায় ফিরবো, আমি একটা ছোট বিরতিতে যাচ্ছি। দর্শক, আমরা আলোচনা করছিলাম বাংলাদেশের রপ্তানির চ্যালেঞ্জ নিয়ে, আমরা আলোচনায় ফিরবো, একটা বিরতিতে যাচ্ছি, আমাদের সাথে থাকবেন। ফ্যাসিবাদের দিনলিপি, প্রযোজনা আফরোজা সুলতানা ও আল মামুন। দেখবেন প্রতি রবি থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায়। নিপীড়নের গল্প, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা ৭টায়। দর্শক, আবার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমরা এই অনুষ্ঠানে আলোচনা করছিলাম যে বাংলাদেশের রপ্তানির সামনের দিনে আমরা কি ধরনের সম্ভাবনা দেখি, কি চ্যালেঞ্জ সেখানে আছে। মোহাম্মদ রেফাতুল্লাহ মৃধা, আপনার সাথে আলোচনা হচ্ছিল যে আমরা বর্তমান সময় নিয়ে আলোচনা করছিলাম যে শ্রম পরিস্থিতি, শ্রমের অধিকার, শ্রমিকের সন্তোষ, যেভাবেই বলি, আর একটা বড় কথা বলি আমরা শ্রমিকের উৎপাদনশীলতা। তো সেইটা তো এখনই আমরা একটা চ্যালেঞ্জের মুখে আছি। একটা যেটা বড় আলোচনা সাম্প্রতিক সময়ে হয়েছে সেটা হলো যে যুক্তরাষ্ট্রের বাজারে বিভিন্ন সময়ে আমরা এই আলোচনা শুনেছি, শ্রমিকদের বিভিন্ন অধিকারের বিষয়কে নিয়ে তারা উদ্বিগ্ন ছিলেন বাংলাদেশে, যেটা বিগত সরকারের সময়ে এটাকে খুব বেশি গুরুত্ব দেওয়া হয়নি। আর বিশেষত শ্রমিকদের যে মানে নিরাপত্তা বা শ্রমিকদের সংগঠন করার অধিকার, এই বিষয়গুলো আছে, কোনো কোনো ক্ষেত্রে নির্যাতনের যে অভিযোগ, গুম করার যে অভিযোগ ছিল, সেগুলো নিয়ে সরকার খুব একটা গুরুত্ব দেননি। সাম্প্রতিক যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল এখানে ঘুরে গেলেন, সেখানে অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা হয়েছে। সেই তার ভেতরে আপনি কি মনে করেন যে বাংলাদেশের এখনকার যারা নীতি নির্ধারক আছেন তারা এটাকে আরও সিরিয়াসলি দেখবেন? ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এবং লেবার রাইটস, এইগুলো নিয়ে সবথেকে স্ট্রং কথাবার্তা শুরু হয়েছে রানা প্লাজা কলাপসের পর থেকে। এর আগে কিন্তু এত খুব বেশি, তার আগে চাইল্ড লেবারের ইস্যু ছিল, আগে একটা বড় ধাক্কা ছিল, সে সময় আমরা ট্যাকেল করেছিলাম। তো তখন ওবামা অ্যাডমিনিস্ট্রেশন বাংলাদেশের যে জিএসপি ছিল, জিএসপি সাসপেন্ড করলো জুন মাসের 2013 সনে, জুনের 27 তারিখে। কিন্তু ওবামা অ্যাডমিনিস্ট্রেশন যে 16টা কন্ডিশন দিয়েছিল বাংলাদেশ অ্যাকশন প্ল্যান, সেইটাকে বলা হয়েছিল যে তোমরা এটা ইমপ্রুভ করে আমাদের প্রগ্রেস রিপোর্ট জমা দাও। বাংলাদেশ কিন্তু ওই অ্যাকর্ড অ্যালায়েন্সের মাধ্যমে ফ্যাক্টরি ইন্সপেকশন রেমিডিয়েশন করে প্রগ্রেস রিপোর্ট জমা দিয়েছিল ইউএসটিআর এর কাছে 2বার, কিন্তু তারপরও জিএসপি এটা রিভাইভ করা হয় নাই, বলছে মোর নিড টু বি ডান, এটা বলা হয়েছে। এর মধ্যে বাই দিস টাইম ইউরোপিয়ান ইউনিয়ন, ইউএস, তারা প্রতি বছরই হাই পাওয়ার ডেলিগেশন পাঠাচ্ছেন যে লেবার রাইট ইমপ্রুভমেন্টের জন্য, হিউম্যান রাইটস ইমপ্রুভমেন্টের জন্য। তো বাংলাদেশ যদি এখন এগুলি কমপ্লায়েন্স না হয়, তাহলে কিন্তু সামনের দিনগুলোতে খুব চ্যালেঞ্জিং হবে ফর দ্য বিজনেস। কারণ হচ্ছে আপনি এখন লেবার রাইটস ডিউ ডিলিজেন্স ইউরোপিয়ান ইউনিয়নের
তারপরে হচ্ছে হিউম্যান রাইটস, এগুলো বিজনেস থেকে আলাদা করতে পারবেন না। যেহেতু বিগত সরকার এগুলোকে গুরুত্ব দেয় না, আমি মনে করি যে বর্তমান সরকার এটাকে অবশ্যই একটা রিফর্মস, যে লেবার রাইটস এবং লেবার ল রিফর্ম যেটা করা হয়েছে, এটা কিন্তু আপ টু দ্য মার্ক হয় নাই। তখন বাংলাদেশের সামনে অনেকগুলো পরীক্ষা আছে। পরীক্ষা হচ্ছে যে আপনাকে ইউরোপিয়ান ইউনিয়নের ডিউ ডিলিজেন্স যেটা, এটাকে ফলো করতেই হবে, বিকজ আমাদের যে ইউরোপিয়ান ইউনিয়ন হচ্ছে সবথেকে বড় মার্কেট। সেইখানে 1 নম্বরেই বলা হয়েছে যে যদি লেবার রাইটস আপ টু দ্য স্ট্যান্ডার্ড না হয়, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডের না হয়, তাহলে কিন্তু তারা বিজনেস ক্যান্সেল করতে পারে। আমি আপনার কাছে ফেরত আসবো ডক্টর আব্দুর রাজ্জাক। আমি একটা ভিন্ন ধরনের প্রশ্ন করি, সেটা হলো অনেকেই বলে থাকেন যে আমাদের তো জিএসপি সুবিধা নিতে গেলে লেবার ইস্যুকে দেখতে হবে। আবার অনেকে বলেন যে এইটা খুব বড় বিষয় না, কারণ আমরা তো এমনিও গ্র্যাজুয়েশন করে যাব, আর তো বেশি 1-2 বছরের ব্যাপার আছে, এটা খুব বেশি নাই। বিশেষত ইউএসএরটা নিয়ে মাথা ঘামানোর কারণ নেই, কারণ যেহেতু আমরা গার্মেন্টসের সুবিধা পাই না। আপনি এটাকে কিভাবে দেখেন, যে আসলে কি আমাদের এখন এই ধরনের বিষয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত, নাকি আমরা গুরুত্ব দিব না? পলিসির দিক থেকে এইটা একটা বড় প্রশ্ন অনেকে করেন। অনেক দেশে লেবার স্ট্যান্ডার্ডস বা হিউম্যান রাইটস কীরকম সেটার উপরে চিন্তা করেও কিন্তু বাণিজ্যে নিষেধাজ্ঞা বা বাধা আসতে পারে। বিশেষ করে চীনের সঙ্গে যে আমরা দ্বন্দ্ব সংঘাত দেখব মার্কিন যুক্তরাষ্ট্রে, সেখানে একটি প্রধান উপাদান হচ্ছে শ্রমিকের অধিকার, বা যদি ব্রডার কনটেক্সটে বলি তাহলে হচ্ছে সামগ্রিকভাবে মানবাধিকারের বিষয়টা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই বাধাটা একটা অন্য যে কোনো দেশের উপরে কিন্তু ইম্পোজ করতে পারে তারা। এটা একটি ব্যাপার। দ্বিতীয় ব্যাপারটি হচ্ছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার পরেও কিন্তু আমাদের বাণিজ্য সুবিধা পাওয়ার অনেকগুলো উপায় কিন্তু আছে। যেমন ইউরোপিয়ান ইউনিয়নে আমরা যদি জিএসপি প্লাস পাই, তাহলে এখন পর্যন্ত তাদের কন্ডিশনালিটি অনুযায়ী আমরা যদি এটা ফুলফিল করতে পারি, তাহলে জিএসপি প্লাসের মধ্যে আমার যে প্রেফারেন্স পাওয়ার কথা সেটা আমি হয়তো গার্মেন্ট সেক্টরে পাবো না এখনকার প্রফেশন অনুযায়ী, কিন্তু নন গার্মেন্ট সেক্টরে আমরা পাবো। আর নন গার্মেন্ট সেক্টর হচ্ছে আমার এক্সপোর্টসের খুবই সামান্য একটা অংশ। কাজে প্রশ্ন থাকে যে তাহলে ওটার জন্য আমি এতগুলা ইন্টারন্যাশনাল কনভেনশন মেনে চলব। উল্টো করে বলি, যে প্রতিবেদনটা আমরা দেখছিলাম এই অনুষ্ঠানের শুরুতে, বিভিন্ন সময় আমাদের যারা গার্মেন্টসের যেহেতু বড় তারা অর্গানাইজেশন, তারা অনেক শক্তিশালী, তারা মোর ইনফ্লুয়েন্সিয়াল, সুতরাং তাদের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে যত গুরুত্ব পেয়েছে, রানা প্লাজা থেকে শুরু করে চাইল্ড লেবারের ইস্যু এর আগে বা এমএফএ ফেজ আউট, অন্যদের সেইভাবে গুরুত্বটা পায় না। এই কারণে জিএসপি নিয়ে মাথা ঘামানো হয়নি। ইউরোপিয়ান ইউনিয়নের জিএসপি রেজিমও এটা ইভলভ, এটা কিন্তু পরিবর্তন হতে পারে। এখন যে রেজিমটা রাখা হয়েছে এটা 2027 সালে শেষ হয়ে যাবে। যদি বাংলাদেশ ভালো করে এবং আমরা যদি ভালো দেন দরবার করতে পারি ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে, একটা পসিবিলিটি তো আছে, তারা হয়তো বলতে পারে যে না, শুধু নন গার্মেন্ট সেক্টর না, আমরা গার্মেন্ট সেক্টরকে সুবিধা দিব যদি তোমরা তোমাদের লেবার রাইটস কমপ্লায়েন্সগুলো যদি নিশ্চিত করতে পারো। কাজে সেখানে কিন্তু আমাদের সুবিধা নেওয়ার সুযোগ আছে। নেগোসিয়েশন অন্তত আমরা শুরু করতে পারি। আবার দেখুন কানাডাও এখন ওরা নতুন একটা স্কিম নিয়ে এসেছে এলডিসি গ্র্যাজুয়েশনের পরে, এটাকে ওরা বলতেছে জেনারেল প্রেফারেন্স ট্রেড এগ্রিমেন্ট, জিপিটি প্লাস। ওইটার আন্ডারও তারা কিন্তু এলডিসি থেকে যে দেশগুলো বের হয়ে যাবে অন্যান্য উন্নয়নশীল বিশ্বে তাদেরকে খানিকটা সুযোগ সুবিধা দিবে, এবং সেখানেও কিন্তু তারা ইউরোপিয়ান স্টাইলে এই লেবার রাইটস, হিউম্যান রাইটস, এই ইস্যুসগুলো কিন্তু নিয়ে আসছে। কাজে একদম যে বাণিজ্য সুবিধা নাই আমি সেটা বলবো না, সেখানেও কিন্তু অনেক সুবিধা নেওয়ার অনেকগুলো ব্যাপার আছে। এটা বিদেশে যখন আমরা বলি আমাদের যে বায়ার্স আছে ইন্টারন্যাশনাল, তারা তো বাংলাদেশ বলতে গার্মেন্ট শিল্পকে তো বোঝে। কাজে গার্মেন্ট ইন্ডাস্ট্রি অটোমেটিক্যালি দে কাম আন্ডার দ্য স্পটলাইট। এবং আমরা যদি নির্মোহভাবে বিশ্লেষণ করি, আজকে আমরা যখন লেবারার্সের কথা বলি, যখন ওয়ার্কিং এনভায়রনমেন্টের কথা বলি, তখন আমরা তো গার্মেন্টসের দিকে আমরা আঙ্গুলি নির্দেশ করি। কিন্তু আপনি আমাকে বলেন তো গার্মেন্টসের থেকে অন্য কোনো সেক্টর কি আছে যেখানে ওয়ার্কিং কন্ডিশনস ভালো, লেবার রাইটস ভালো, বা তারা মোর কমপ্লেন? তাও কিন্তু না। আমি খুবই একটা সহজ উদাহরণ দিই, আমরা যে ধরনের নিরাপত্তা ব্যবস্থা গার্মেন্টস সেক্টরের কারখানার জন্য নিয়েছি, এইটাকে আমরা চেয়েছিলাম যে অন্যান্য, এটা একটা এক ধরনের শিক্ষামূলক নেওয়া হোক উদাহরণ হিসেবে, এটাকে অন্য জায়গায় বাস্তবায়ন করা হোক। এটা তো হয়নি। আমরা কেমিক্যাল কারখানায় আমরা আগুন দেখেছি, সেই ব্যবস্থা তো হয়নি। সেটাই আমি বলতে চাচ্ছি। কাজেই বিদেশিদের দোষ দিয়ে লাভ নয়, সমস্যাটা হচ্ছে আমাদের নিজেদের। আমাদের নিজেদের ঠিক করতে হবে যে আমাদের শ্রমিকের পরিবেশ কেমন হবে, তাদের জীবন মান কীরকম হবে, তারা কীরকম মজুরি পাবেন, এগুলো কিন্তু বাংলাদেশে আমরা করতে পারি না। আমরা দেখেছি বিভিন্ন সময়ে যারা দেন দরবার করতে পারেন তারা সবসময় ব্যবসায়ী লোকজন, তারা অনেক ইনফ্লুয়েন্সিয়াল, এবং তারা তাদের সেক্টরের জন্য যত কম কিছু করে পাওয়া যায় সেটা। বাংলাদেশে আমরা
প্রতিযোগিতার সক্ষমতা বলতে বুঝি কস্ট কাটিং মেজার্স, যে আমার শ্রমিক যেন কম মজুরি পায়, আমার কমপ্লায়েন্ট আমি হতে চাই না। আমরা মনে করি যে এটাই হচ্ছে কম্পিটিটিভনেসের মেইন সোর্স। অ্যাবসলিউটলি রং। এই কনসেপ্ট কিন্তু দুনিয়াতে এখন পাল্টে যাচ্ছে। দুনিয়া এখন দেখছে এইটা না যে কে কত কমে দিতে পারছে, সেটা না, দেখতে পাচ্ছে যে কীরকম পরিবেশে এটা তৈরি হচ্ছে। অনেকগুলো ব্র্যান্ড এবং রিটেলার্স তারা গ্লোবালি নিজেরাই ঠিক করেছে যে 2030 সালের মধ্যে তারা বিভিন্ন কমপ্লায়েন্ট জায়গা আরও অনেক বেশি কমপ্লায়েন্ট হতে চায়। যেমন তারা চাচ্ছে যে তারা বেশি ফসিল ফুয়েল ব্যবহার করবে না এবং গ্রিনহাউস গ্যাস এমিশন তারা যথেষ্ট পরিমাণে কাট করবে, এবং শুধু তারা নিজেরা না, তাদের সাপ্লাই চেনের সঙ্গে যেসব ফার্ম যেসব দেশে ইনভলভ তাদেরকে কিন্তু একই রকম স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে। যদি তাই হয়, তারাও জানে যে খরচ খানিকটা বাড়বে, কিন্তু যারা এটা কমপ্লায়েন্ট হবে না তাদের থেকে কিন্তু তারা কেনাটা কমিয়ে দিবে। এরকম অনেকগুলো, কিন্তু আপনি যদি গার্মেন্টের ক্ষেত্রে দেখেন, সেখানে জারার যে রিটেলার তারা কমিটমেন্ট নিয়েছে। H&M, ওয়ান অফ দ্য লার্জেস্ট বায়ার্স অফ বাংলাদেশি প্রোডাক্টস, তারাও কিন্তু সেই কমিটমেন্টটা নিয়েছে। কাজে আমরা যদি এটা না করতে পারি তাহলে কিন্তু আমরা দেখব যে আমরা যথেষ্ট পরিমাণে অর্ডার পাবো না। তার মানে পয়েন্টটা কি? পয়েন্টটা হচ্ছে যে তারা চাচ্ছে যে পণ্যকে গুণগত পরিবেশে তৈরি করতে হবে এবং সাস্টেনেবিলিটি, যেটা পরিবেশ ধরে রাখতে হবে, শ্রমিকের মান, হিউম্যান রাইটস আপনাকে এনশিওর করতে হবে। তারপরে যদি পণ্যের দাম বেশি হয়, তাদের কাস্টমাররা অনেকে মনে করে তারা ভালো প্রোডাক্টস কিনতে চায়। রেসপন্সিবল কনজাম্পশনের ইস্যু। এই জন্য বাংলাদেশে আমরা বলতে চাচ্ছি, অনেকে আর্গিউ করছেন যে লো ওয়েজ, আমাদের শ্রমিকের মজুরি কম, এইটা আর এখন আর প্রতিযোগিতার সক্ষমতার বিচারের কোনো ব্যাপার না। আপনি যদি শ্রমিকের ভালো পরিবেশ দেন, ভালো সুযোগ সুবিধা দিলে তার হয়তো লেবার প্রোডাক্টিভিটি অনেক বাড়বে। সেটাই হচ্ছে আপনার আসল গেইন, যেটা দিয়ে আমরা পৃথিবীতে টিকে থাকতে পারবো। দর্শক, আমরা আলোচনা অব্যাহত রাখবো। আমরা একটা বিরতিতে যাচ্ছি। আমরা আলোচনা আরও জানতে চাইবো যে সামনের দিনের অর্থনীতির ক্ষেত্রে আমার যে রপ্তানি রয়েছে তার কি কি সম্ভাবনা রয়েছে এবং কি ধরনের বিষয়কে আরও নজরে আনতে হবে। আমাদের সাথে থাকবেন। ডেঙ্গু থেকে সাবধান। ডেঙ্গুর লক্ষণসমূহ: তীব্র জ্বর এবং মাথা ব্যথা, চোখে ব্যথা হওয়া বা আলোর দিকে তাকাতে সমস্যা হওয়া, মাংসপেশি এবং হাড়ের সংযোগস্থলে প্রচণ্ড ব্যথা হওয়া, শরীরের চামড়ায় লালচে ছোপ বা র্যাশ ওঠা, বমি ভাব বা বমি হওয়া এবং খাওয়ায় অরুচি হওয়া। ডেঙ্গু প্রতিরোধে করণীয়: মশা তাড়ানো ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। মশার কামড় থেকে দূরে থাকতে দিনের যে কোনো সময়ই ফুলহাতা জামা বা প্যান্ট পরিধান করুন। দিনে বা রাতে যে কোনো সময় ঘুমাতে গেলে মশারি ব্যবহার করুন। ফুলের টবে বা অন্য কোনো স্থানে বদ্ধ পানি থাকলে তা পরিষ্কার করুন। ঘরের আনাচে কানাচে অন্ধকারাচ্ছন্ন জায়গায় মশার ঔষধ বা স্প্রে ব্যবহার করুন। ডেঙ্গু প্রতিকারে করণীয়: ডেঙ্গু আক্রান্ত ব্যক্তিকে অবশ্যই মশারির ভেতরে রাখুন। অতি দ্রুত আক্রান্ত ব্যক্তিকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যান বা ডাক্তারের পরামর্শ নিন। জ্বরে প্যারাসিটামল ব্যতীত অন্য ব্যথানাশক ঔষধ খাওয়া থেকে বিরত থাকুন। রোগীকে বেশি তরল খাবার খাওয়ান। বিশ্রাম নিন এবং রক্তচাপ কমে যাচ্ছে কিনা তা নিয়মিত পরীক্ষা করুন। আপনার বাসা এবং আশেপাশে জমে থাকা পরিষ্কার পানিতে বংশবিস্তার করে এডিস মশা। তাই বাসার ভেতর ও আশেপাশে পানি জমার স্থান চিহ্নিত করে 2-3 দিন পর পর পরিষ্কার করুন। সচেতন হন, সুস্থ থাকুন। দর্শক, আপনাদেরকে আবার আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন কেমন আছে অর্থনীতি। আমি তৌফিকুল ইসলাম খান। এই অনুষ্ঠানে কথা বলছিলাম আমাদের রপ্তানির সামনের দিনের চ্যালেঞ্জগুলো কী আছে। ডক্টর আব্দুর রাজ্জাক, যেই বিষয়টি আমরা খুব বেশি নজরে নিই, আমরা আমাদের নিজেদের ঘরের সমস্যার কথা আমরা অনেক বলি, আমরা বিভিন্ন মানের কথা বলি, শর্তের কথা বলি। প্রতিযোগিতা সক্ষমতা একটা বড় জায়গা হলো যে অন্য দেশ কিভাবে আগাচ্ছে, আমি কিভাবে আগাচ্ছি না। আপনার নিজের সাম্প্রতিক একটি গবেষণা আছে, ভিয়েতনামের সাথে তুলনা করে দেখেছেন যে আমরা ইউরোপীয় বাজারের সাথে তাদের নতুন চুক্তি কিভাবে তাদেরকে সামনে এগিয়ে নিচ্ছে। বাংলাদেশেরও কি এই ধরনের প্রস্তুতি যথেষ্ট পরিমাণে আছে, বা কি ধরনের জায়গায় আমাদের প্রস্তুতির দরকার রয়েছে? সমস্যা হচ্ছে এইটা না যে প্রাইভেট সেক্টর বা অন্যরা রেসপন্স করছে না, তারা সাড়া দিচ্ছে। সমস্যা হচ্ছে আমরা ওই পলিসিগুলোকে সঠিকভাবে এনফোর্স করতে পারি নাই। যদি পলিসিগুলোকে আমরা সংস্কার করে প্রকৃতরূপে নিয়ে আসতে পারতাম, যেটা হওয়া উচিত, তাহলে দেখতেন যে প্রাইভেট সেক্টর রেসপন্সটা বেটার হতো। সেদিক থেকে দেখুন ভিয়েতনাম কিন্তু অনেকখানি এগিয়ে গিয়েছে। আমি আপনাকে বলতে পারি 1995 সালে বাংলাদেশ
$1.4 বিলিয়ন রপ্তানি করেছিল, আর ভিয়েতনাম করেছিল $1.34 বিলিয়ন 1995 সালে মোট রপ্তানি, পণ্য রপ্তানি। এখন যদি আমি আপনাকে বলি, সত্যিকার অর্থে বাংলাদেশ এবং ভিয়েতনাম দুই লিগে, আমরা দুইটা প্যারালাল ইউনিভার্সিটিতে চলে গেছে। আমাদের সাথে ভিয়েতনামের কম্পেয়ার করাটা আর সম্ভবই না সত্যিকার। আমাদের রপ্তানি খাতে বড় একটা চাঙ্ক, মানে 84%, এটা হচ্ছে রেডিমেড গার্মেন্টস। ভিয়েতনামে রেডিমেড গার্মেন্টসের শেয়ার করতে তাদের এক্সপোর্টসে এটা 10 ভাগেরও কম। তাদের ডাইভার্সিফাইড, বিভিন্ন ধরনের প্রোডাক্ট তাদের আছে, যেটা বিক্রি করেন ইলেকট্রনিক্স থেকে শুরু করে ইলেকট্রিক মেশিনারি করছে তারা, সব এগ্রিকালচার প্রোডাক্ট সবই করছে। এইটা করার জন্য তারা যেটা করেছে, তারা যেমন মনে করেন ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে তারা একটা মুক্ত বাণিজ্য চুক্তি করেছে। অনেক সময় আপনারা মনে করতে পারেন যে মুক্ত বাণিজ্য চুক্তি এটা শুধুমাত্র কাগজে একটা চুক্তি না। এই চুক্তি করতে হলে ওই দুটো দেশের স্ট্যান্ডার্ডসগুলোকে মোটামুটি পার নিয়ে আসতে হয়, যে কারখানার পরিবেশ কেমন থাকবে, অন্যান্য জায়গায় যে কমপ্লেক্স ইস্যুসগুলো আছে সেগুলো তারা মেনটেন করতে পারবে কিনা, নাহলে আপনি কোনো ভালো দেশের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে পারবেন না। ভিয়েতনাম সেই বাণিজ্য চুক্তিগুলো করেছে। ভিয়েতনামের বাণিজ্য চুক্তির সঙ্গে যোগ হয়েছে একটি বিনিয়োগ চুক্তি। ফলে যেটা হচ্ছে, তারা আরও কিন্তু বেশি পরিমাণে বিদেশি বিনিয়োগ পাওয়া শুরু করেছে। ভিয়েতনাম আপনি অলরেডি জানেন তারা দুনিয়ার মধ্যে অনেক বেশি ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট আনতে পারে। আমরা বাংলাদেশ একদম সেখানে পিছিয়ে আছি। কেন পারি না? আমি বলেছি সবসময় যে আমরা পারি না, বেসিক্যালি আমাদের দুটো প্রধান কারণ আছে। একটি হচ্ছে পলিসিগুলো আমাদেরকে এমনভাবে নেওয়া হয়েছে সবসময়, এই পলিসি এরকম থাকলে আপনি পারবেন। আমাদের ডোমেস্টিক ইকোনমিতে যারা ইনভেস্ট করছেন তারা ডোমেস্টিক মার্কেটে তাকান। কেন তাকান? এখানে শুল্ক দিয়ে অত্যন্ত সংরক্ষণ করা আছে। ডোমেস্টিক মার্কেটে আমাদের জিনিসপত্রের দাম অত্যাধিক বেশি। যারা এখানে ইনভেস্ট করেন তাদের কিন্তু প্রফিটেবিলিটি রিলেটিভলি হাই যদি আপনি রপ্তানির সঙ্গে তুলনা করেন। হ্যাঁ, যার ফলে দেখছেন যে সব বিনিয়োগ কিন্তু ডোমেস্টিক মার্কেটকে ঢুকছে। আপনি মেডিসিনের কথা বলেন 98% ডোমেস্টিক মার্কেট, ফার্নিচারের কথা বলেন অলমোস্ট 100% আমাদের ডোমেস্টিক ইকোনমি টার্গেট করে আছে, সিমেন্ট 100% ডোমেস্টিক ইকোনমি টার্গেট করে আছে, স্টিল আমরা যা তৈরি করে সব ডোমেস্টিক ইকোনমিতে টার্গেট করে হয়ে আছে। আমরা জিনিসগুলোকে রপ্তানি করতে পারি, কাজে একটা পলিসি ব্যারিয়ার। আরেকটি ব্যাপার হচ্ছে এগেন পলিসি রিলেটেড, যেসব পণ্যগুলো আছে আমাদের দেশে সেই সব পণ্যগুলোর যথেষ্ট পরিমাণে গুণগত মান ভালো না, যেগুলো আপনি বিদেশের বাজারে সরাসরি রপ্তানি করতে পারবেন। সাধারণত ওই দেশগুলো ভালো করে যে দেশের পণ্যগুলোর গুণগত মান ভালো থাকে, তখন তারা বিদেশের বাজার ধরাটা তাদের পক্ষে অত্যন্ত সোজা। একটা বড় কারণ আমি দেখেছি বিনিয়োগ আসেনি, মানে ভিয়েতনামের এখনকার যে জায়গায় গেছেন বলছেন আপনারা, এটা একটা বড় কারণ হলো বিদেশি বিনিয়োগ এসছে, প্রচুর এসছে, এবং চীন একটা বড় কন্ট্রিবিউটার। আমাদের এখানে এমনকি রপ্তানি খাতেও আমি মনে করি যে আরও অনেক বেশি বিনিয়োগের সম্ভাবনা ছিল, কিন্তু আমরা এটা কোনো কারণে হয়নি। এইটার মানে মূল চ্যালেঞ্জ কি ওখানে রয়ে গেল? ভিয়েতনাম এবং চায়না, আপনি দেখেন এই দুটো দেশের মধ্যে কিন্তু ঘনিষ্ঠ যোগাযোগ আছে। তারা খুব সহজে একটা দেশ থেকে আরেকটা দেশে তাদের পণ্য আদান প্রদান করতে পারে, এবং তারা জিওগ্রাফিক্যালি খুব কিন্তু কাছাকাছি লোকেটেড। সেরকম তো আমার সাথে ভারত আছে, সে একটা আমাদের ন্যাচারাল একটা ওখানে ডিসঅ্যাডভান্টেজ আছে। আর আরেকটা প্রবলেম হচ্ছে যেটা আমাদের কিন্তু বিনিয়োগের পরিবেশটা হচ্ছে অত্যন্ত দুর্বল, সেটাও কিন্তু একটা কারণ। ফলে যেটা হচ্ছে মনে করেন বিনিয়োগের পরিবেশ খারাপ কেন? আপনি ওয়ান স্টপ সার্ভিসে দিতে চেয়েছেন, দিতে পারছেন না। আপনি গ্যাস ইলেকট্রিসিটি সংযোগ দিতে পারছেন না। আপনার কাস্টমস ক্লিয়ারেন্স নিয়ে বছরের পর বছর অভিযোগ আছে। আপনার কস্ট অফ ডুইং বিজনেস অনেক হাই, আপনার করাপশন নিয়ে ইস্যুজ আছে, এবং ইনভেস্টরদের সঙ্গে কোনো ডিসপিউট হলে সেই ডিসপিউট আপনি ফেয়ারলি সেটেল করতে পারেন। রেফাতুল্লাহ মৃধা, সামনের দিনের সম্ভাবনা যখন আমরা দেখি, আপনি কি দেখেন? আপনি তো বিভিন্ন ধরনের অংশীজনের সাথে কাজ করেছেন রপ্তানি খাতের, বিশেষ করে তাদের কাছ থেকে একটা রেজিস্ট্যান্স আছে যে এই মুক্ত বাজারে যাওয়ার জন্য আমরা এখনো প্রস্তুত না, চুক্তির জন্য আমরা প্রস্তুত না। তারা কি ধরনের মানে অসুবিধার কথা বলেন, এবং সেটা কতখানি আপনার কাছে মনে হয় যে এখন আর ভ্যালিড আছে? ইন্টারন্যাশনাল ট্রেডের যে সম্ভাবনা, আমি বলবো যে এটা এখনও আছে, ভালো আছে। কারণ হচ্ছে একটা সুবিধা আছে বাংলাদেশের, ভালো সুবিধা, সেটা হচ্ছে ইনস্টলড ক্যাপাসিটি। বাংলাদেশের যে এখন যে ক্যাপাসিটি আছে গার্মেন্ট সেক্টর, টেক্সটাইল সেক্টরে, এটা ক্যাটার করার মতো ভালো ক্যাপাসিটি তৈরি হয়েছে। বাট এখানে দুইটা চ্যালেঞ্জ আছে, বড় চ্যালেঞ্জ। একটা হচ্ছে এনার্জি। আপনার যদি এনার্জি যদি এডিকুয়েটলি সাপ্লাই না দিতে পারে, তাহলে কিন্তু যে কম্পিটিটিভনেসের কথা যেটা বলা হচ্ছে, আমাকে তো নতুন মার্কেট ধরতে হবে, নতুন প্রোডাক্ট দিতে হবে, তাই না? সেটা এখন কি পরিস্থিতি একটু ভালো হয়েছে? এনার্জি, কারণ আমরা একটা বড় কারণ ছিল আমরা তো এখন আমদানি নির্ভর হয়ে গেছি, বৈদেশিক মুদ্রা নাই, তো ওইটা করতে পারছি না। এটা তো আমরা গত 1.5-2 বছরে এইটা আমরা দেখেছি। এখন সাম্প্রতিক সময় কি ধরনের একটু ইমপ্রুভ হয়েছে, গ্যাস সাপ্লাইটা একটু ইমপ্রুভ হয়েছে।
যেহেতু এখন আমরা এলএনজি ইম্পোর্ট করছি। আরেকটা হচ্ছে আফটার 80s আপনার বাংলাদেশে যে গার্মেন্ট সেক্টর এই পর্যায়ে আসছে, এটা একদম মেজর কন্ট্রিবিউশন ছিল ফিমেল ওয়ার্কারদের। এই ফিমেল ওয়ার্কারদের সংখ্যা কিন্তু এখন কমে আসছে, কারণ সেকেন্ড জেনারেশনের যে ওয়ার্কার আছে তারা কিন্তু এই পেশায় আসতে যাচ্ছে না বা আসছে না, যে কারণে এখনকার সময়ে যেখানে এক সময় আমরা বলতাম যে 80% হচ্ছে ফিমেল ওয়ার্কার, এখন এটা কিন্তু 56 বা আরও এখন 54-55 এরকম লেভেলে নিয়ে চলে আগে আসছে। 85% ছিল নারী। হ্যাঁ, এটা একটা আছে। আর ওভারঅল গার্মেন্ট পেশাকে নেওয়ার প্রবণতা কমে গেছে শ্রমিকদের। এটার কারণ কি, মানে যথেষ্ট মজুরি নাই? হ্যাঁ, যথেষ্ট মজুরি নাই, এটা একটা কারণ। আরেকটা হচ্ছে তাদের সামনে অনেক অল্টারনেটিভ তৈরি হয়েছে। ফর এক্সাম্পল, অনেকে দোকান করতেছে, অনেকে সিএনজি অটো রিক্সা চালাচ্ছে। কারণ হচ্ছে ওই পেশাগুলোতে তাদের অনেক ফ্রিডম আছে। ফর এক্সাম্পল, কোনো শ্রমিক যদি গার্মেন্টে কাজ করে, তাকে তো 8 ঘন্টা। আমি আপনার কথা থেকে যদি বুঝি, তাহলে কি ওই ডক্টর রাজ্জাকের ওই কথাই ফেরত আসছে যে আপনি মজুরি, শ্রম পরিবেশের বিষয়কে যদি মনোযোগ না দেন, তাহলে আপনি সামনের দিনে এটাকে বাড়াবেন, যে শ্রমিক খুঁজে পাবেন না যথেষ্ট পরিমাণ। এইগুলো ওই চ্যালেঞ্জ হবে সামনে যদি এইগুলো যদি নজর না দেওয়া হয়। 80s-এর দিকে ভিয়েতনাম গভর্নমেন্ট একটা প্রজেক্ট নিয়েছিল, মানে একটা রিফর্ম প্রোগ্রাম, দই-মই তাদের ভাষায় এটা বলে। এইটা আমি মনে করি বাংলাদেশে এখন যে সরকার আছে, ইন্টারিম গভর্নমেন্ট, তাদের তো কোনো পলিটিক্যাল এজেন্ডা নাই। এইটাই সময়, মোক্ষম সময় ওই ধরনের প্রোগ্রামকে বাংলাদেশে ইমপ্লিমেন্ট করা। রিফর্মস যেটা হাতে নিয়েছে সেটাকে ভালোভাবে রিফর্ম করে তারপরে পরিবেশ তৈরি করার এইটাই সময়। ইনভেস্টমেন্ট আসবে, বিজনেসও ভালো হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমাকে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। দর্শক, আলোচনায় যেটা উঠে আসলো সেটা হলো যে একটা বড় বিষয় তো হলো যে আমার দেশের পরিস্থিতির পাশাপাশি বিশ্বের যে পরিস্থিতি, সেইটার দিকেও আমাদের খুবই নজরে থাকতে হবে আমাদের রপ্তানি দিনের সামনের পরিস্থিতির জন্য। কিন্তু দিন শেষে এটা আমার দেশের ভেতরের যেই আমার উন্নতি করা, সেটা আমার শ্রমর অধিকারের জায়গা হোক আর আমার বিনিয়োগের পরিস্থিতি হোক, সেইটাই বোধহয় সবচাইতে গুরুত্বপূর্ণ হিসেবে থাকবে। সবচাইতে বড় বিষয় যেই সংস্কার কার্যক্রমের আলোচনা শুরু হয়েছে, সেই সংস্কার কার্যক্রমকে আমরা যেন এমনভাবে তৈরি করতে পারি এবং বাস্তবায়ন করতে পারি যেন তা আমার রপ্তানি বাজারকে বাড়ানোর জন্য যে প্রস্তুতি, সেটার জন্য কাজে লাগে। আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আবার ফিরে আসবো আগামীকাল। জানতে চাইবো কেমন আছে অর্থনীতি।